ম্যাড ফর ইউ, তানিয়া খাতুন। পর্ব 6 থেকে 10। কলেজের গেটটা পেরিয়ে রুহি আর সীমান্তকে ভয়ে ভয়ে। জনের মুখে অদ্ভুত এক চিন্তার ছায়া, যেন প্রতিটা পায়ে পায়ে আশঙ্কা, এই বুঝি ক্রিস সামনে এসে পড়বে। ক্যাম্পাসে হালকা বাতাস বইছে, সবাই নিজের মতো ছুটছে ক্লাসে, কিন্তু রুহির বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠছে। ক্রিস আর তার বন্ধুদের না দেখতে পেয়ে রুহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি ফিসফিস করে বলে, তাড়াতাড়ি ক্লাসে চল। সীমান ছোট্ট হেসে বলে, হুম, সব ঠিক আছে। কিন্তু আমি তোকে কি বলেছিলাম মনে আছে তো? রুহি হাসে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে রে, ছেলেদের সাথে বেশি কথা বলবো, এটাই আমি পানা। জন শান্তভাবে ক্লাসে বসে, যেন কিছুই ঘটেনি। কিন্তু রুহির মনে ক্রিসের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে ফিরে আসে। ক্লাস শেষে জন যায় ক্যান্টিনে। দুপুরের ঠান্ডা বাতাসে কফির গন্ধ, চারপাশে হাসাহাসি, গল্পগুজব, সবকিছুই স্বাভাবিক। জন এক কোণে চেয়ারে বসতেই থেকে একজনের তীক্ষ্ণ দৃষ্টি পড়ে অভিযোগ। ঠিক তখনই এক অচেনা ছেলে এসে সামনে বসে। চোখে বন্ধুত্বের ঝিলিক, মুখে মিষ্টি হাসি। ছেলেটা বলে, হাই, আমি সোহম। রুহি একটু অবাক হয়ে, সরি, আমি কি আপনাকে চিনি? সোহম হাসে, আরে, আমি তো তোমাদেরই ক্লাসে পড়ি। তুমি কে বলো? আপনি বলছো কেন? সীমান পাশ থেকে কনুই মেরে বলে, হাদারাম, সামনে ক্রিস বসে আছে, তোর দিকেই তাকিয়ে আছে। তুই ছেলেটার সঙ্গে ভালো করে কথা বল, যেন ক্রিস আগে তোর সাথে ব্রেকআপ কে নেয়। রুহি সঙ্গে সঙ্গে একটু হাসার ভাঙকে। উহি, ও হ্যালো, তুমি আমাদের ক্লাসে? সরি, বুঝতে পারিনি। নাইস টু মিট ইউ, বলে হাত বাড়িয়ে দেয়। সোহমও হেসে হাত বাড়ায়। ঠিক তখনই ঝনঝন একটা ভাঙা কাচের আওয়াজে পুরো ক্যান্টিন স্তব্ধ হয়ে যায়। সবাই চমকে ওঠে। রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, সীমানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ধীরে ধীরে চোখ খুলে রুহি দেখে, সোহম মাটিতে পড়ে আছে, তার হাত কাটা, রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। চোখ ফেরাতেই রুহি দেখে, ঠিক সামনে দাঁড়িয়ে আছে ক্রিস। হাতে কাচের ভাঙা বোতল, চোখ দুটো রক্তচোখের মতো লাল। তার নিজের হাত থেকেও রক্ত পড়ছে। চারপাশে চিৎকার, ছাত্রছাত্রীরা ভয় পালিয়ে যাচ্ছে। রুহির শরীর অবশ হয়ে আসে, চেয়া থেকে মাটিতে পে যায়, চেতনা হারায়। আমান দৌড়ে এসে বলে, ভাই, তুই কি করলি এটা? ক্রিস দাঁত চেপে বলে, ওকে হাসপাতালে ভর্তি কর, কিন্তু যাওয়ার আগে ওর হাতটা পুরো কেটে দিবি। তার কণ্ঠে যেন ক্যান্টিন কেঁপে উঠল। রহিম, রুদ্র, তোরাও যা। ওরা সোহমকে তুলে নিয়ে যায়। ক্রিস ঘুরে তাকায় সীমানের দিকে। ক্রিস ঠান্ডা গলায়, ওকে আমি ঠিক সময়ে হোস্টেলে দিয়ে আসব। এখন তুমি যাও। সীমান ভয়ে একবার রুহির দিকে তাকায়, চোখে জল, তারপর মাথা নেড়ে চুপচাপ চলে যায়। ক্যান্টিনে তখন শুধু টেবিলের ওপর পড়ে থাকা কাচের টুকরো, মেঝেতে ছড়ানো রক্ত, আর ক্রিসের নিঃশব্দ দাঁড়ানোর শরীর। যেন নীরবতা নিজেই চিৎকার করছে। রুহি ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে সবকিছু ঝাপসা, আলোটা নরম হলদে রঙের মতো। মাথা কেমন ঘুরছে, বুকের ভিতর ভারী একটা চাপ, সে কিছুই বুঝে উঠতে পারছে না। মিনিট অয়েক পর চোখ একটু পরিষ্কার হতেই অবাক হয়ে চারদিকে তাকায়। সে যে কোনো সাধারণ জায়গায় নেই, সেটা প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। বড়, বিশাল একটা ঘর, মেঝেতে নরম কার্পেট, যেখানে পা রাখলেই যেন শরীর ডুবে যায়। ঘরের মাঝখানে একটা সাদা নরম গদি দেওয়া বিছানা, সিল্কের চাদরে ঢাকা, পাশে ছোট ছোট বালিশ, যেন রাজকন্যার ঘুমের ঘর। ডানদিকে একটা বড় জানালা, সাদা পর্দা বাতাসে দুলছে, বিকেলের রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে, সোনালি ছায়ার মতো। জানালার পাশে একটা বিশাল সোফা, হালকা ধূসর রঙের, তার গায়ে নরম কুশনগুলো এমনভাবে সাজানো যেন কেউ সদ্য বসে উঠে গেছে। কোণের দিকে তাকাতেই চোখ আটকে যায়, দুটি বড় ফুলদানিতে সাজানো লাল, সাদা আর বেগুনি গোলাপ। তাজা ফুলের গন্ধে ঘর ভরে আছে, হালকা পারফিউমের সঙ্গে মিশে এক অদ্ভুত শান্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। রুহি ধীরে উঠে বসার চেষ্টা করে, কিন্তু মাথা ব্যথায় ভারী লাগে। চারদিকের এই অচেনা সৌন্দর্য তাকে ভয়ে আর বিস্ময়ে একসাথে ভরিয়ে তোলে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কোথায়? আমাকে এখানে কে এনেছে? চুপচাপ ঘরের ভেতর দিয়ে বাতাস বয়ে যায়, পর্দা দুলে ওঠে, ফুলের পাপড়িগুলো সামান্য নড়ে ওঠে। আর দরজার বাইরে যেন কারো ভারী পায়ের আওয়াজ ভেসে আসে।
ঘরের ভেতর তখন নিঃশব্দ। রুহি বিছানায় একা বসে আছে, তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, মাথায় তখনও ঝিম ধরা ব্যথা। ঠিক তখনই ঠাস, দরজাটা ধীরে খুলে যায়। সেই শব্দে রুহি চমকে ওঠে। তার চোখ বড় হয়ে যায়, নিঃশ্বাস যেন থেমে যায় বুকের ভেতর। দরজার ফাঁক দিয়ে আলো পড়ছে মেঝেতে। সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে কৃষ। চোখে অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি, ঠোঁটে হালকা বাঁকা হাসি, আর তার ডান হাতে একটা চকচকে ধারালো ছুরি। রুহির গলা শুকিয়ে যায়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ বেরোয় না। ঘরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, বাতাস ভারী। কৃষ ধীরে ধীরে ঘরে পা রাখে। তার প্রতিটা পদক্ষেপের শব্দ নরম কার্পেটের ওপর ডুবে যাচ্ছে, কিন্তু রুহির কানে সেটা বজ্রপাতের মতো বাজছে। তার চোখ এক মুহূর্তের জন্য রুহির মুখ থেকে সরে না। বিছানার কাছে এসে থেমে যায়। ছুরিটা হাতে ঘুরিয়ে ধরে কৃষ হালকা গলায় বলে, বাটারফ্লাই। রুহি কেঁপে ওঠে। কৃষ, তোর হাত মেলানোটা ভালো না, বলে ধীরে ধীরে এগিয়ে আসে। আজ আমি তোকে শেখাবো হাত মেলতে হয় কিভাবে। ছুরির ধাতব ঝিলিকটা রোদে পড়ে রুহির মুখে প্রতিফলিত হয়। রুহি ভয়ে পেছোতে থাকে, বালিশে ঠেস দিয়ে দেয়াল ভেসে যায়। তার নিঃশ্বাস ভারী, বুক কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। কৃষ আরও এক পা এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে শুধু সেই ছুরির ধারালো ঝিলিক আর জমে থাকা নীরবতা। বাইরে হঠাৎ এক ঝাপটা হাওয়া আসে, পর্দা উড়ে গিয়ে ঘরের আলো নিভে যায়। রুহির মুখে পড়ে কেবল কৃষে ছায়া। একটা ভয়, একটা পাগলামি, আর একটা অব্যক্ত ভালোবাসার মিশ্র প্রতিচ্ছবি। কৃষ ধীরে ধীরে ঝুঁকে আসে, তার চোখে ক্রোধ, অপরাধবোধ আর ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত ছায়া। হঠাৎ সে রুহির পা ধরে টানে। রুহি ভয় পেয়ে পেছনে হাঁটে, কিন্তু ততক্ষণে কৃষ তাকে টেনে নিজের কাছে নিয়ে এসেছে। বিছানায় বসে পড়ে রুহির হাতটা শক্ত করে চেপে ধরে। বাটারফ্লাই, কোন হাত দিয়ে তুই হ্যান্ডশেক করতে যাচ্ছিলি? তার কণ্ঠে একটা দমিত ক্রোধ, একটা পুড়ে যাওয়া অভিমান। রুহি ভয় পেয়ে হাত সিয়ে নিতে যায়, চোখে জল টলমল করে। কৃষ, প্লিজ, সেদিন আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সব কথা শুনবো। আমি আর কাউকে ছুঁব না, কারো হাত ধরব না। প্লিজ, কিছু করবেন না, প্লিজ সেদিন। তার গলা কেঁপে ওঠে, অশ্রু ঝরে গাল বেয়ে। কৃষ এক মুহূর্ত স্থির থাকে, তারপর তীক্ষ্ণভাবে বলে, সরি, বাটারফ্লাই। ভুল যখন করেছিস, শাস্তিটাও পেতেই হবে, তাই না? রুহি মাথা নাড়ে, কাঁদতে থাকে। না, কৃষ, প্লিজ কিছু করবেন না। কিন্তু কৃষের চোখে তখন আগুন। তার হাতে চকচক করছে একটা ধারালো ছুরি। সে ধীরে ধীরে রুহির ডান হাতটা তুলে নেয়, তারপর ছুরিটা রাখে তার হাতের তালুতে। রুহি তড়িঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কৃষ দু হাতে তার কবজি চেপে ধরে রাখে। হঠাৎ ছুরির ফলা নরম চামড়া ভেদ করে ঢুকে যায়। রুহির মুখ থেকে ভেসে আসে এক দীর্ঘ, যন্ত্রণাময় চিৎকার। আ আ, কৃষ, না! রক্ত গড়িয়ে পড়ে সাদা বিছানার চাদর লাল হয়ে ওঠে। কৃষের হাতও কেটে যায় সেই ছুরির ধারেই, রক্ত দু জনের হাত মিশে একাকার হয়ে যায়। রুহির চোখ আজ বোঝা, নিঃশ্বাস কাঁপছে। আর কৃষ, চোখে আগুন, মুখে অদ্ভুত এক নীরবতা। সে হঠাৎ রুহিকে নিজের দিকে টেনে নেয়, রুহির পিঠ ধাক্কা খেয়ে তার বুকের সঙ্গে লেগে যায়। দু জনের বুকের মাঝের ফাঁকটা মুছে যায় এক মুহূর্তে। রুহির নিঃশ্বাস গলায় আটকে আসে। কৃষ, ছাড়ুন আমায়! তার গলা কেঁপে ওঠে, চোখে জল। কৃষ কিছু বলে না। সে শুধু রুহির মুখটা দুই হাতে ধরে, আঙুলে রক্তের দাগ, তবুও সেই আঙুলের স্পর্শে একটা কাঁপুনি বয়ে যায় রুহির গা বেয়ে। তাদের চোখ দুটো মিশে যায়। একটায় ভয়, অন্যটায় পাগলামি। তারপর কোনো সতর্ক ছাড়াই কৃষ নিজের ঠোঁট চেপে ধরে রুহির ঠোঁটে। প্রথমে রুহি দম বন্ধ করে রাখে, ঠোঁট শক্ত করে চেপে রাখে, চেষ্টা করে তাকে ঠেলতে। কিন্তু কৃষের হাতগুলো তার গাল থেকে খাড় বেয়ে নেমে যায় পিঠের দিকে। একটা হাত তার কোমরে, আরেকটা মাথার পেছনে। আর সে ঠোঁটের গভীরে ডুবে যায়। রাগে, অনুশোচনায়, ভালোবাসায়, সব মিলিয়ে এক উন্মত্ত চুম্বনে। রুহি প্রথমে প্রতিরোধ করে, তারপর ধীরে ধীরে ভেঙে পড়ে। তার কাঁপুনি কমে আসে, চোখ বন্ধ হয়ে আসে। রক্ত, অশ্রু আর নিঃশ্বাস মিশে গিয়ে এক অদ্ভুত নীরবতা তৈরি করে। রুহির চোখে তখন ভয় আর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া জল। কিছুক্ষণ পেয়ে কৃষ ছেড়ে দিলে দুজন দুজনের দিকে তাকায়। কৃষের চোখে রাগ, কষ্ট,
অনুশোচনা সব একসাথে মিশে গেছে। বিছানায় রক্তের দাগ, বাতাস ভারী হয়ে গেছে। কৃষ নিচু গলায় বলে, আমি ভুল করেছি বাটারফ্লাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি। এখন আমি নিজেকে শাস্তি দেব। রুহি বুঝে ওঠার আগেই কৃষ নিজের হাতে থাকা ছুরিটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। সে নিজের হাতের তালুতে একের পর এক ছুরি প্যাচ চালিয়ে দেয়। একটানের রক্ত বেরিয়ে আসে। রুহি ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কৃষ, এটা কি করছেন? থামুন প্লিজ। কৃষের চোখে তখন পাগলামি, সে একটু দুগিয়ে আবার ছুরি তুলতে চায়। আমি বাঁচার যোগ্য না, আমি তোমাকে কষ্ট দিয়েছি বাটারফ্লাই। রুহি তাড়াতাড়ি দৌড়ে এসে তার হাত ধরে ফেলে। হাতে চেপে ধরে কৃষের কবজি। না, কৃষ, থামুন। এসব ঠিক না। কৃষ হাত ছাড়াতে চায়, কিন্তু রুহি শক্ত করে ধরে রেখেছে। ছুরিটা তাদের মধ্যে পড়ে যায়, মেঝেতে ঠক করে শব্দ হয়। কৃষ হাঁপাতে হাঁপাতে বসে পড়ে, হাত রক্তে ভেজা। চোখ দিয়ে জল ঝরছে। সে মাথা নিচু করে বলে, আমি তোমাকে আঘাত দিয়েছি, আমি নিজেকেও মেরে ফেলব। রুহি কাঁদতে কাঁদতে তার পাশে বসে পড়ে। তার হাত নিজের ওনায় জড়িয়ে ধরে রক্ত বন্ধ করতে থাকে। চুপ করুন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, শুধু এমন করবেন না প্লিজ। কৃষ মাথা নিচু করে বসেছিল, তারপর ধীরে ধীরে মাথাটা তুলল। তার চোখে জল জমে আছে, ঠোঁট কাঁপছে। সে রুহির মুখের দিকে তাকিয়ে বলে, বাটারফ্লাই। তার কণ্ঠ ভাঙা, কাঁপা নিঃশ্বাসের শব্দগুলো বেরোচ্ছে কষ্ট করে। প্লিজ, আমায় ছেড়ে যেও না কখনো, আমি খুব একা। রুহি স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। কৃষ ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে। রুহি বাধা দেয় না, শুধু চুপ করে মাথা রাখে কৃষের কাঁধে। কৃষ তার চুলে হাত রাখে। তুই জানিস, আমি পাপী, আমি খারাপ মানুষ, কিন্তু তুই তো একদম পবিত্র। তুই আমার পবিত্র ফুল, তোকে পেলে আমি সত্যিই ভালো হয়ে যাব। আমি প্রমিস করছি, আমি বদলে যাব, শুধু তুই আমায় ছেড়ে যাস না। রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জনেই নিঃশব্দে কাঁদতে থাকে। কিন্তু সেই কান্নার মধ্যে একটা শান্তি আছে, যেন অনেক ঝড়ের পর অবশেষে একটু শান্ত হাওয়া বইছে। রুহি দরজাটা ধীরে খুলে হোস্টেলের রুমে ঢুকতেই সিমান দৌড়ে আসে। চোখে চিন্তার ছাপ, গলায় কাঁপুনি। রুহি, আহা, কি করছিস তুই? এই হাতটায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কৃষ কিছু করেছে তাই না? রুহি থেমে যায়, কিছু না বলে ধীরে ধীরে বিছানার দিকে যায়। বসে পড়ে, চোখ নিচু। ঘরটা নিস্তব্ধ, শুধু জানলার বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে। সিমান আবার বলে, বল না রে, কি হয়েছে? তোর মুখের চেহারাটাও কেমন ফ্যাকাশে। রুহি ধীরে ধীরে বলে, সিমান, উনি সাধারণ মানুষ না রে, উনি একদম আলাদা। উনি সাধারণ কেউ না, উনি একজন সাইকো। সিমানের চোখ বড় হয়ে যায়। সাইকো মানে? তুই স্যার? রুহি চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর নিচু গলায় বলে, হ্যাঁ সিমান, আমি আগে জানতাম না। কিন্তু এখন বুঝছি, আমি শুনেছি ওদের দুনিয়া আলাদা, খুব ভয়ঙ্কর। আমি এমন কারোর সঙ্গে জড়িয়ে পড়ব ভাবতেই পারিনি। সিমান অবাক হয়ে বসে পড়ে রুহির পাশে। তাহলে এখন কি করবি তুই? ওকে ছাড়বি? রুহির চোখে জল এসে যায়। ছাড়তে পারবো না, উনি আমাকে ছাড়বেন না। উনি খুব জেদি মানুষ, আমি যদি দূরে যাওয়ার চেষ্টা করলে আমাকে এইভাবে তিলে তিলে মারবে। সিমান, তাহলে কি ভাবছিস তুই? পালাবি? রুহি মাথা নাড়ে, ধীরে ধীরে বলে, আমি একটা নাটক করব। সিমান একটু অবাক হয়ে বলে, নাটক? কিসের নাটক? রুহি জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসার নাটক। আমি ওকে বুঝতে দেব না যে আমি দূরে যেতে চাইছি। আমি এমন সাজব যেন ওর জন্যই বেঁচে আছি, যেন আমি ওর ভালোবাসায় পাগল। আর 1 মাস পর তো কলেজে ছুটি পড়বে, তখন আমি বাড়ি চলে যাব। যদি ওই 1 মাস আমাকে না খুঁজে পায়, তাহলে হয়তো ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। সিমান হালকা হাসে। বাহরে, এটা তো একদম সিনেমার মতো প্ল্যান। তোর মাথাটা বেশ কাজ করে। এই 1 মাস নাটক কর, তারপর উধাও হয়ে যা। রুহি হালকা মাথা নাড়ে, তার চোখে জল টলমল করে। নরম কণ্ঠে বলে, হ্যাঁ রে, কিন্তু ভয় করছে। আমি জানি না উনি যদি জানতে পারে তাহলে কি করবে। তবুও আমার হাতে আর কোনো রাস্তা নেই। আল্লাহ, তুমি শুধু আমার পাশে থেকো। সিমান এগিয়ে এসে রুহির কাঁধে হাত রাখে। ভয় পাস না, আমি আছি তো তোর পাশে।
রুহি তাকায় জানলার দিকে। বাইরের রাতের অন্ধকার, হালকা চাঁদের আলো রুমের ভেতর ঢুকছে না। জনেই কিছু না বলে চুপচাপ বসে থাকে। একজন ভয় নিয়ে, আরেকজন বন্ধুত্ব নিয়ে। চাঁদের আলো এসে পড়ে রুহির মুখে। তার চোখে অশ্রু ঝলমল করছে, ঠোঁট নরম কাঁপছে। আর সে নিজের মনে শুধু একটাই কথা ভাবে। 1 মাস, শুধু 1 মাস টিকে থাকতে হবে, তারপর সব শেষ। পরদিন সকালটা ছিল শান্ত, হোস্টেলের উঠোনে নরম রোদ পড়ছে। পাখিরা ডাকছে, মেয়েরা কেউ ক্লাসে যাচ্ছে, কেউ চা খাচ্ছে। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও আজ সে মুখে হাসি লাগিয়েছে। সিমান পাশ থেকে বলে, রুহি, তুই নিশ্চিত তো? আজ থেকেই নাটক শুরু করবি? রুহি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, আজ থেকেই শুরু। আজ থেকে আমি শ্রী রুহি, যে নাকি ক্রিস ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সিমান মৃদু মাথা নাড়ে। তবে সাবধানে করিস, ক্রিস ততটা সহজ মানুষ না। রুহি চুপচাপ ব্যাগটা কাঁধে তুলে নেয়। আমি জানি রে, তবুও চেষ্টা করতে হবে। তুই তো যাবি না, ভালোকে থাকিস। কলেজের গেটে পৌঁছাতেই চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল। রুহি ধীরে ধীরে ভেতরে ঢোকে। আর হঠাৎ দূরে দেখতে পায় ক্রিস দাঁড়িয়ে আছে গাছের পাশে। কালো শার্ট, সানগ্লাস, ঠোঁটে হালকা হাসি। ওর দৃষ্টি সরাসরি রুহির দিকে। রুহির বুক কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে সামলায়। মুখে মিষ্টি হাসি এনে ধীরে ধীরে এগিয়ে যায় ওর দিকে। গুড মর্নিং, ক্রিস। ক্রিস একটু অবাক হয়। গতকাল পর্যন্ত যে রুহি ওর দিকে তাকাতো না, আজ সে এমন হেসে কথা বলছে। ক্রিস ঠোঁটের কোণে হাসি টেনে বলে, আজ মেজাজ ভালো মনে হচ্ছে, বাটারফ্লাই। রুহি চোখ নামিয়ে হাসে। ভালো আছি, আপনি যত্ন করেন বলে। ক্রিস একটু চেয়ে থাকে, ওর চোখে কিছু অচেনা ঝিলিক। ভেতরে ভেতরে ওর হাত ঘামছে, বুক ধরফর করছে। কিন্তু মুখে সেই শান্ত মিষ্টি হাসি। ক্রিস এগিয়ে এসে ওর গালে হালকা স্পর্শ করে বলে, এই হাসিটা রাখিস সবসময়, বাটারফ্লাই। কিন্তু ভুলকেও আমার থেকে দূর যাওয়ার চেষ্টা করলে তোকে জ্যান্ত কপ দিতেও আমার হাত কাঁপবে না। রুহির শরীর কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। দিনটা কেটে যায় ক্লাস, হাসি, কথায়। ক্রিস বারবার রুহি দিকে তাকায়, রুহিও জোর করে হাসে। আর প্রতিটা মুহূর্তে ওর ভেতরে একটাই ভাবনা ঘুরে বেড়ায়। 1 মাস, শুধু 1 মাস, তারপর আমি মুক্ত। আজ কলেজের নবীন বরণ উৎসব। নতুন ভর্তি হওয়া ছাত্র ছাত্রীরা আজ তা প্রথম মঞ্চে পারফর্ম করবে। চারদিক জুড়ে উত্তেজনা, হাসি আর সাজসজ্জার আমেজ। কলেজ প্রাঙ্গণ রঙিন ফুল, ফেস্টুন আর বেলুনে ভরে গেছে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেয়েরা সবাই শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি। সবাই সাজছে উৎসবের আমেজে। বিকেল গড়িয়ে এসেছে। রুহি আর সিমান হোস্টেলের ঘরে প্রস্তুতি নিচ্ছে। বিকেলের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে না, সেই আলোয় তার সাজ যেন আরো কোমল, আরো মোহনীয় হয়ে উঠেছে। রুহি আজ নবীন বরণ অনুষ্ঠানের জন্য সাজছে। কালো রঙের সিল্কের শাড়িটা শরীরে জড়িয়েছে নিখুঁতভাবে, পাতলা কাপড়ের উপর ছোট ছোট রূপালী পাথরগুলো আলোয় ঝিলমিল করছে। ব্লাউজটা হালকা স্লিভলেস, গলার কাছে ছোট্ট নকশা, যেন সরলতার মাঝেও এক টুকরো আকর্ষণ লুকিয়ে আছে। রুহির মুখে অল্প মেকআপ, গালে হালকা ব্লাশ, চোখে গভীর কাজলের টান যেন কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। কানে ছোট ছোট ঝুমকো, হাতে সিলভা কালো চুড়ি। ঠোঁটে লাল লিপস্টিক, খুব উজ্জ্বল না, কিন্তু নজর কাড়ার মতো। তার লম্বা কালো চুলগুলো খোলা, কাঁধ ছুঁয়ে পিঠ বেয়ে কমে নেমে গেছে, হাওয়ায় একটু উঠছে, আর তাতেই যেন সাজটা সম্পূর্ণ হয়ে উঠেছে। উহিকে দেখে সিমান বলে উঠল, আরে রে, তুই তো একেবারে হিরোইন লাগছিস। বল তো, এত সাজছিস কেন রে? নাকি সত্যি ওই ক্রিসের প্রেমে পড়ে গেছিস? রুহি, হ্যাঁ তো। তেমন কিছু না। উনি কাল রাতে মেসেজ দিয়েছিলেন, বললেন 2 দিন পর কলেজে আসবেন। তাই ভাবলাম, আজ একটু নিজের মতো করে থাকি। কতদিন পর এমন একটা দিন পেলাম। সিমান মুচকি হেসে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে ব্যাপারটা গুরুতর দেখছি। রুহি হেসে সিমরনের গালে আলতো চাপ দিয়ে বলে, তুইও তো কম লাগছিস না বোন। তোর সাজ দেখলে কারো চোখ সরবে না। সত্যি, সিমান আজ লাল শিফন শাড়ি পরে একেবারে আগুনের ফুলকি হয়ে উঠেছে। শাড়ির সোনালি জরির কাজ আলোয় ঝিলমিল করছে। গলায় ছোট্ট লকেট, কানে দুল, হাতে কাচের ছুরি। মুখে হালকা মেকআপ, ঠোঁটে নরম পিচ রঙের লিপস্টিক।
খোলা দেহ খেলানো চুল আর কাচলে ঘেরা চোখ, এক কথায় মন ভোলানোর সাজ। রুহি হেসে বলে, তোকে দেখে মনে হচ্ছে তুইও কলেজের স্টেজে উঠবি আজ। সিমান ঠোঁট কামড়ে হেসে ফেলে, হয়তো উঠব, যদি কেউ আমায় আমন্ত্রণ জানায়। জনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। জানালার বাইরে সূর্য ঢলে পড়ছে, হালকা বাতাসে পর্দা দুলছে। হোস্টেলের করিডোর জুড়ে ছাত্রীরা ব্যস্ত, হাসির শব্দ, পারফিউমের গন্ধে পুরো পরিবেশ উৎসবমুখর। রুহি ধীরে ধীরে শাড়ির আঁচলটা ঠিক করে বলে, চল, দেরি হয়ে যাবে। আজকের দিনটা সুন্দর করে কাটাবো। সিমান মাথা নেড়ে বলে, চল, আজ আমরা জনেই চলমল করব, আজ নবীন বরণ, নতুন শুরু। রুহি আর সিমান জনে যখন হোস্টেল থেকে বেরোলো, তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। কলেজের মাঠে তখন রঙিন কোলাহল, চারপাশে হাসির শব্দ, সঙ্গীতের সুর আর মাইক্রোফোনে ঘোষিকার কণ্ঠ ভেসে আসছে। কলেজ আজ যেন নতুন করে জন্ম নিয়েছে। প্রধান গেটের উপরে ফুলের মালা আর ফেস্টুন দিয়ে লেখা, নবীন বরণ উৎসবে তোমায় স্বাগতম। প্রতিটি করিডোর রঙিন বেলুনে সাজানো, ছাদ থেকে ঝুলছে কাগজের তারা আর আলোর ফিতা। চারদিকেই লাল নীল আলো ঝলমল করছে। মঞ্চের সামনে ছোট ছোট চেয়ার সাজানো, মাঝখানে লাল কার্পেট বিছানো। মঞ্চে নীল ব্যাকড্রপে লেখা, নিউ বিগিনিং, ফ্রেশ ফেসেস, ব্রাইট ফিউচার্স। চারপাশে ফুলের টব, স্ট্যান্ডে রাখা মাইক্রোফোন, আর কোনায় বসে ব্যান্ড টিম গিটার টিউন করছে। রুহি ও শ্রীমান মঞ্চের দিকে গিয়ে সামনে চেয়ারগুলোতে বসে পড়ে। অনুষ্ঠান শেষের দিক। শ্রীমান পাশে দাঁড়িয়ে বলে, চল, এখন ভিটা একটু ঘুরে দেখি। জন ধীরে ধীরে স্টেজের নিচে সাইড দিয়ে হাঁটছিল। একরাশ করতালি, হাসির শব্দ, হালকা সঙ্গীত বাজছে। বাতাসে পারফিউম, ফুলের গন্ধ আর উচ্ছ্বাসের মিশ্রণ। আর ঠিক সেই সময় কলেজ গেটের পাশে বাইক পার্ক করে দাঁড়িয়েছিল ক্রিস। কালো পাঞ্জাবি, কালো সানগ্লাস, চুলে হালকা বাতাসের দোলা। সে আসলে আজ আসবেন না বলেই ঠিক করেছিল, কিন্তু নিজের মনকে মানাতে পারেনি। রাতের অল্প কথায় রুহির হাসি, তার তুমি না এলে আমি আসব না, সেই কথাটাই বারবার কানে বাজছিল। ক্রিসের মনে একটা কৌতূহল ছিল, রুহি কি সত্যিই আসবে না? সে শুধু দেখতে চেয়েছিল, এই ভালোবাসা সত্যি কিনা, নাকি শুধু কথার খেলা চলছে। বাইক পার্ক করে সে ভিড়ের দিকে তাকায়। একটু দূরে স্টেজের আলোয় দেখা যায় কালো সিল্কের শাড়িতে এক মেয়ে। চুল খোলা, চোখে কাজল, ঠোঁটে লাল রং, বাটারফ্লাই। এক মুহূর্তেই যেন পৃথিবী থেমে গেল। রুহি ধীরে ধীরে হাঁটছে সিঁড়ি, সিমান তার পাশে। আলো পড়ছে তার গায়ে, কালো শাড়ির পাথরগুলো চিকচিক করছে। ক্রিসের চোখ শুধু তার দিকেই আটকে যায়, চোখ ভরে তাকিয়ে থাকে, যেন বহুদিনের তাকে দেখেনি সব তৃষ্ণা একসাথে মেটাতে চাইছে। তার বুকের ভিতর হঠাৎ কেমন ভারী হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, আমি আসব না বলে ও এসেছিল, এত ভালোবাসা অভিনয়। রুহি তখনও জানে না ক্রিস সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্রিসের দৃষ্টি যেন তাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলেছে। তারপর হঠাৎই ভিড়ের মাঝে রুহির পা সামান্য আটকে যায়, আঁচলটা একটু উড়ে পড়ে, তাই পেটটা হালকা দেখা যায়। আর সেই মুহূর্তে ক্রিসের চোখে যেন আগুন জ্বলে ওঠে। তার শরীর জমে যায়, ঠোঁট শক্ত হয়ে ওঠে। সে কিছু বলে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখে একরাশ জ্বলন্ত অনুভূতি নিয়ে। যেন পুরো দুনিয়াটা ঘুরছে, কিন্তু তার দৃষ্টি এখন শুধু একটাই জায়গায়। হঠাৎ মুহি চোখ পড়ে ক্রিসে, তার হৃদস্পন্দন বেড়ে গেল। ভিড়ের মধ্যে ক্রিস দাঁড়িয়ে, মুখে সেই তীব্র ঠান্ডা চাহনি, চোখে ঝড়। হাওয়ায় ওদের চোখ মেলে গেল। এক নিঃশব্দ দৃষ্টি, যেখানে ভালোবাসা আর আগুন একসাথে চলে। ক্রিসের ভেতরের আগুন তখনও থেমে নেই। ঠিক তখনই পাশের দিক থেকে একটা ছেলে হেসে ফিসফিস করে ওঠে, এই দেখ মাই, হিরোইন রে, কি ফিগা। তার ঠোঁটে একরাশ কটাক্ষ, আর চোখে সাহসের ঝিলিক। এক মুহূর্তে ক্রিসের শরীর জমে গেল। তার ভেতরের সমস্ত আগুন যেন হঠাৎ বিস্ফোরিত হলো। সে এক পা, দুই পা করে এগিয়ে গেল সেই ছেলেটার দিকে। চারপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই ক্রিসের চোখ লাল হয়ে উঠল। সে এক ধাক্কায় ছেলেটার কলার চেপে ধরে গর্জে উঠল, জানিস ও কে? ছেলেটা কিছু বলার আগেই ক্রিসের খুশিতে সে মাটিতে পড়ে গেল। বৃদ্ধমকে দাঁড়ালো, সঙ্গীত থেমে গেল। রুহি হতভম্ব, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ক্রিসের দিকে। তার শ্বাস কেঁপে উঠছে, মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে। ক্রিস তখনও রাগে ফুঁসছে, শ্বাস ভারী হয়ে উঠেছে।
চারদিক নিস্তব্ধ, গান বন্ধ, শুধু একটাই শব্দ, ক্রিসের ঘুষির আওয়াজ, আর ছেলেটার গোঙানি। ক্রিস ছেলেটাকে চুল ধরে টেনে তুলে আবার মাটিতে আছাড় মারে। শালা, আমার বাটারফ্লাই এর দিকে তাকাস। তার চোখে আগুন, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। রাগে গায়ে ফোলানো শিরাগুলো স্পষ্ট দেখা যায়। চারপাশের ছাত্রছাত্রীরা কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। রহিম, উদ্র আর আমান দূর থেকে চিৎকার করে, ক্রিস থামো, মরে যাবে ভাই থামো। কিন্তু ক্রিসের কানে কিছুই যাচ্ছে না। সে ছেলেটার মুখে আরেকটা জোর ঘুষি বসায়। রক্ত ছিটকে মাটিতে পড়ে সবাই হতভম্ব। রুহির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে বারবার চিৎকার করে, ক্রিস থামুন, প্লিজ থামুন, আমি বলছি থামুন। ক্রিস ঘুরে তাকায়, তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। রুহির মুখে কান্না, গলাটা কাঁপছে। ক্রিস এবার ছেলেটাকে তুলে হেলো পাথরি মারতে শুরু করে, একবার চেয়ারের ওপর ফেলে দেয়, একবার মাটিতে পড়ে যায়। চারদিকে ছাত্রছাত্রীরা ভয় আর হতবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কিছু বলার সাহস করে না। রুহি এগিয়ে এসে বারবার কৃষকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। ছেলেটা প্রায় আধমা হয়ে গেছে। সিমান চিৎকার করে বলে, রুহি, কিছু কর, আটকা রাখো কৃষকে, না হলে ছেলেটা মরে যাবে। রুহি কি করবে বুঝতে না পেরে দৌড়ে যায়, পিছন থেকে কৃষকে জড়িয়ে ধরে শক্ত করে তার হাত চেপে ধরে। কৃষের হাত হঠাৎ থেমে যায়। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী। সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়, যেন নিজের ভেতরের আগুন নিভাতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। চারপাশে এখনো ভয়, কিন্তু নিস্তব্ধতার মধ্যে শোনা যায় শুধু রুহির কান্নার শব্দ আর কৃষের ভারী নিঃশ্বাস। রুহি এখনো তার পিঠে মুখ রেখে কাঁদছে, বলছে, কৃষ, দয়া করে থামুন, আমি ভয় পাচ্ছি। কৃষ ধীরে ধীরে তার হাত নামিয়ে আনে। তার দৃষ্টি ফাঁকা, কিন্তু মুখের রাগ আর যন্ত্রণার মিশ্র ছাপ। আমান, রুদ্র আর রহিম এতক্ষণ দূরে ভয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু কৃষকে শান্ত হতে দেখে ওরা এগিয়ে এসে ছেলেটাকে তুলে নেয়। কৃষ দাঁতের দাঁত চেপে বলে ওঠে, শালা মাদারচোদ, তোর পুরো ফ্যামিলিকে আমি চুহার কোনোদিন আমার বাটারফ্লাই এর দিকে তাকাবি না, বুঝেছিস, বাস্টার্ড। তারপর রুহিকে টেনে নিজের সামনে আনে কৃষ। তোকে কে বলেছিল শাড়ি পরে এত সুন্দর করে সাজতেন? আমি বলেছিলাম আমি। রুহি ভয়ে ভয়ে মাথা নাড়ে, না বোঝানোর ভঙ্গিতে। কৃষ তার হাত ধরে মঞ্চে উঠে দাঁড়ায়, মাইকটা নিজের হাতে নিয়ে বলতে শুরু করে, পুরো কলেজের সবাইকে আমি একটা কথা বলছি, সবাই খোলাখুলি শুনে রাখুন, শি ইজ মাই ওয়াইফ। রুহি অবাক হয়ে কৃষের দিকে তাকিয়ে থাকে। এমন কথা হঠাৎ করে আশা করেনি। কৃষ আবার গলায় দৃঢ় কণ্ঠে বলে, শি ইজ মাই বাটারফ্লাই, তাই ওদিকে যে চোখ তুলে তাকাবে আমি তা চোখ উপরে দেব। আই রিপিট, কলেজের কোনো পুরুষই আমার বাটারফ্লাই দিকে চোখ তুলে তাকাবে না। কেউ তাকে টর্চ করবে না, আমি তা হাত ভেঙে গুড়িয়ে দেব। প্রয়োজনীয় কথার বাইরে কেউ বাড়তি বাজে কথা বলবে না, নচেৎ তার জিভ টেনে ছিঁড়ে ফেলব। ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, শি ইজ মাই লেডি, শুধুই আমার, আর কারো নয়, আন্ডারস্ট্যান্ড। কৃষের হুমকি পুরো কলেজ কেঁপে ওঠে। ছেলে মেয়েরা ভয়ে পেয়ে চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ বলে। হঠাৎ করে কৃষ রুহিকে কোলে তুলে নেয়, তারপর স্টেজ থেকে নামতে শুরু করে। প্রফেসরদের মুখে বিস্ময় ও চিন্তার ছাপ। একজন সিনিয়র প্রফেসর চশমা ঠিক করে তাকিয়ে বললেন, এটা কি শোভনীয় আচরণ? অন্য একজন মৃদু কণ্ঠে স্টুডেন্ট চলে যেতে বলেন। কিন্তু তার কণ্ঠ সরল নয়, ভেতরে একটা সতর্ক লুকিয়ে আছে। রুহির গলার মধ্যে যেন শব্দ আটকে গেল। চোখ বড়কে দেখে সে কৃষের দিকে, কোন জন্মে এমন কথা একেবারেই ভাবেনি। ওর বুক দ্রুত ধরাধর করে, ঠোঁট জমে যায়, হাত দুটো অনিচ্ছায় কৃষে গলা দিয়ে দেয়। হোস্টেলের সামনে এসে কৃষের বাইকটা থেমে যায়। রুহি মনের অজান্তে একটা গভীর নিঃশ্বাস ফেলে, ও ভেবেছিল কৃষ হয়তো ওকে কোথাও অন্যত্র নিয়ে যাবে। কৃষ, গম্ভীর গলায়, নামো। গলাটার সেই করা সুরে রুহির মন কেঁপে ওঠে। ধীরে ধীরে বাইক থেকে নামেও। কৃষ, শাড়ি পরেছ কার জন্য? রুহি মাথা নিচু করে চুপ করে থাকে। কৃষ একটা ভারী নিঃশ্বাস ফেলে বাইক থেকে নামে। ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। রুহি ভয়ে পিছু হাতে যায়। কৃষ, পেছাচ্ছ কেন? রুহি, আপনি এগোচ্ছেন কেন? কৃষ, স্টপ, আই সে স্টপ।
ক্রিসের সেই ধমকে রুহি স্থির হয়ে যায়। ক্রিস হঠাৎ এগিয়ে এসে ওর চুলের মুঠি টেনে দেয়। ক্রিস রাগে, চুল খুলে রেখেছ কেন? হু, কার জন্য সেজেছ এত? আমার জন্য না অন্য কারো জন্য? রুহি ব্যথায় চোখ কুঁচকে চারদিকে তাকায়। রাত গভীর, আশেপাশে কেউ নেই। তবু সাহস করে বলে ওঠে, রুহি, দয়া করে রাস্তায় এমন করবেন না, ছেড়ে দিন আমাকে, কেউ দেখলে খারাপ ভাববে। ক্রিস আরও কাছে টেনে নিয়ে আসে রুহিকে, মুখটা ওর মুখের একদম সামনে এনে বলে, ক্রিস, সোহাত, চাইলে এই রাস্তাটা আমি কিনে নিতে পারি। তারপর এখানেই তোমার সঙ্গে বাসর করতে পারি। বুঝলে? রুহির চোখে পানি এসে যায়, ব্যথায় গাল বেয়ে নেমে পড়ে। তবু সে সাহস করে বলে, রুহি, আপনি তখন কেন বলেছিলেন আমি আপনার স্ত্রী? আমাদের তো বিয়ে হয়নি। ক্রিস, হয়নি, কিন্তু হবে। চাইলে এখনই করে ফেলতে পারি। চলো। এই বলে ও রুহির হাত টেনে ধরে। রুহি ভয় কেঁদে ওঠে। রুহি, না, আজ না, পরে প্লিজ। ক্রিস আকাশের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর নিচু গলায় বলে, ক্রিস, বাটারফ্লাই। রুহি, হু। ক্রিস, একবার আমায় জড়িয়ে ধরবে? রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ক্রিসকে আজকে অন্য কম লাগছে, মনে হচ্ছে সে অনেক ক্লান্ত। মুহূর্তের নীরবতার পর ওহি ধীরে ধীরে এগিয়ে এসে ভয়ে ভয়ে ক্রিসকে জড়িয়ে ধরে। ক্রিস হেসে ফেলে, একটা কষ্টভরা হাসি। ও ওকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে রুহি হারিয়ে যাবে চিরতরে। ক্রিস নরম গলায়, আমায় ঠকাচ্ছ না তো, বাটারফ্লাই? রুহি কিছু বলে না, চুপ করে ওর বুকের ভেতর মাথা গুজে থাকে। ক্রিস, যদি আমাকে ঠকাও, তাহলে তোমাকে শাস্তি দিতে আমার খুব কষ্ট হবে, জানো। কাল কলেজে ছুটি পড়ল, বাড়ি যাবে। রুহি, হ্যাঁ। না মানে, না, আমি এখানেই থেকে পড়াশোনা করব। মনে মনে ভাবে, এখনই কিছু বলা যাবে না যে আমি বাড়ি যাচ্ছি। ক্রিস, কাল তাহলে তোমাকে নিতে আসবো, রেডি থেকো। রুহি ক্রিসের দিকে না তাকিয়ে শুধু মাথা নেড়ে চলে যেতে লাগলো। ক্রিস, আমি যেতে বলেছি তোমায়। রুহি ভয় পেয়ে পেছনে ঘুরে মাথা নেড়ে বোঝালো, না। ক্রিস, তাহলে যাচ্ছ কেন? ক্রিস এগিয়ে গিয়ে রুহির কপালে আলতো করে চুমু খেল, তারপর পকেট থেকে একটা ছোট বাক্স বের করে ওর হাতে দিল। রুহি অবাক হয়ে বলল, রুহি, এটা কি? ক্রিস, রুমে গিয়ে খুলে দেখবে। আর হ্যাঁ, সব সময় এটা সঙ্গে রাখবে, বুঝলে? রুহি বাক্সটা হাতে নিয়ে চুপ করে রইল। ক্রিস ধীরে বলল, এখন যাও। রুহি কিছু না বলে ধীরে ধীরে চলে গেল। পেছনে তাকিয়ে দেখল, ক্রিস এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়, চোখে গভীর এক চিন্তা আর শিকা দৃষ্টি। রাতটা শান্ত, হোস্টেলের জানালার বাইরে হালকা বাতাস বইছে। রুহির রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হাতে ধরা ছোট্ট বাক্সটা টেবিলের ওপর রাখল। সোনালি কাগজে মোড়ানো বাক্সটা দেখে ওর কেমন যেন অদ্ভুত লাগলো, মনে হলো যেন ভেতরে কিছু খুবই বিশেষ জিনিস আছে। ধীরে ধীরে বাক্সের ঢাকনাটা খুলে ফেলল রুহি। ভেতরে নরম কটনের উপর একটা সুন্দর ছোট বাটারফ্লাই বসানো, চকচকে ডানাগুলো নরম গোলাপি রঙের, আর মাঝে ছোট্ট একটা আলো ঝিলমিল করছে। রুহি অবাক হয়ে মুচকি হেসে বলল, রুহি, বাহ, কি সুন্দর। ওটা একটা হালকা পিনের মতো, যা দেওয়ালে আটকে রাখা যায়। রুহি ভাবল, এটা তো সাজানোর জন্যই হবে। তাই ও নিজের পড়ার টেবিলের পাশে দেওয়ালে সেট করে রাখল। বাটারফ্লাইটার ডানাগুলো নরম আলোয় চকচক করছে, আর মনে হচ্ছে যেন সেটাও রুহির দিকে তাকিয়ে আছে। রুহি হাসতে হাসতে বলল, রুহি, এত ভয়ানক মানুষের চয়েস এত সুন্দর। তারপর আলো নিভিয়ে বিছানায় নিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ হয়ে এল, কিন্তু ঘরে সেই ছোট্ট বাটারফ্লাইটার আলো ঝিলমিল করে জ্বলতে থাকল। কেউ জানে না, রুহিও না, সেই সুন্দর পিনটার ভেতরেই লুকিয়ে আছে একটা ক্ষুদ্র হিডেন ক্যামেরা, যেটা থেকে ক্রিস তার বাটারফ্লাই কে দেখতে পাবে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। পরের দিন সকাল। রোদটা হোস্টেলের জানালার ফাঁক দিয়ে ঢুকেছে, রুহির মুখে পড়ছে। ও তখনও ঘুমিয়ে, চুলগুলো একটু এলোমেলো, মুখে শান্ত একটা হাসি। ও জানেই না, দেওয়ালে ঝুলে থাকা সেই সুন্দর বাটারফ্লাই আসলে ওর প্রতিটা নড়াচড়া নিঃশব্দে ধরে রাখছে। ক্রিস নিজের রুমে ল্যাপটপ খুলে বসে আছে। স্ক্রিনে ভেসে উঠছে সেই ছোট্ট ঘরটা, যেখানে রুহি ঘুমিয়ে। ওর ঠোঁটে ধীরে ধীরে একরাশ হাসি ফুটে উঠল।
চোখে অদ্ভুত এক শান্তি, কিন্তু সেই শান্তির ভিতরেও একটা দখলের আগুন জ্বলছে। ক্রিস নিজের মনে ফিসফিস করে, ঘুমোচ্ছ বাটারফ্লাই? জানো, আমি সবসময় তোমার কাছে আছি। ক্রিস হাত বাড়িয়ে স্ক্রিনে রুহির মুখের ওপর আঙুল রাখল, যেন ছুঁয়ে দিচ্ছে ওকে। এক মুহূর্তের জন্য ওর চোখ নরম হয়ে এল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখের হাসিটা বদলে গেল এক ঠান্ডা দৃঢ়তায়। ক্রিস, তুমি আমার, শুধু আমার। কেউ তোমার দিকে তাকালেও আমি পছন্দ করি না। ক্রিস চেয়ারে হেলান দিয়ে বসে রইল, চোখ স্ক্রিনে আটকে আছে। রুহি ঘুমের মধ্যে হালকা নড়ে উঠল, চাদরটা টেনে নিল বুকের কাছে। ক্রিস, এমনিই থেকো বাটারফ্লাই। কেউ যেন তোমায় ছুতেও না পারে। স্ক্রিনে সূর্যের আলো রুহির মুখে পড়ছে, আর দূরে বসে ক্রিস নিঃশব্দে তাকিয়ে আছে। যেন ওর পুরো পৃথিবী এখন একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী। রুহি তখন গভীর ঘুমে, চুপচাপ, নিঃশব্দ। ক্রিস উঠে দাঁড়ায়, নিঃশব্দে দরজার দিকে এগোয়, ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফোন বেজে ওঠে। স্ক্রিনে অচেনা নাম, কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই ক্রিসের চোখে এক ঝলক সন্দেহের ছায়া নেমে আসে। হ্যাঁ, বল। গলা ঠান্ডা, কিন্তু চাপার আগে ভারী। ওপাশ থেকে কিছু কথা শোনার পর চুপ হয়ে যায় সে। কল কেটে ফেলে। ধীরে ধীরে এসে বসে ল্যাপটপের সামনে। স্ক্রিন অন করে। আর ঠিক তখনই বুকের ভেতর কেমন যেন থক করে ওঠে। হোস্টেলে ঘরটা ফাঁকা। পুরো রুম নিস্তব্ধ, কোনো নড়াচড়া নেই। রুহি কোথাও নেই। চোখ স্থির হয়ে যায় স্ক্রিনের দিকে। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ক্রিসে। তারপর মাথায় রক্ত চড়তে শুরু করে। চোয়াল শক্ত হয়ে যায়। এক ঝটকায় ল্যাপটপটা তুলে নেয়। পরের মুহূর্তে বিকট শব্দে সেটা আছড়ে ফেলে দেয় টেবিলে। স্ক্রিন চিরে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু তাতেও রাগ কমে না। চোখ লালচে হয়ে ওঠে, নিঃশ্বাস ভারী। মাথার শিরাগুলো ফুলে উঠে স্পষ্ট দেখা যায়। একটা পাগলামির ঝড় নেমে আসে তার চোখে। সে হিসিয়ে বলে ওঠে, বাটারফ্লাই, তুই আবার মিথ্যে বললি। ঠিক আছে, এবার শাস্তিটা এমন হবে, জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর হঠাৎ যেন আগুন ধরে যায় তার মধ্যে। ডেস্কের ওপরের ফুলদানি, চেয়ার, সব ছুঁড়ে ফেলে দেয়। রাগের চোটে ঘরের দেয়ালে খুশি মারে, রক্ত ঝরে কিন্তু থামে না। তার নিঃশ্বাস গরম হয়ে ওঠে, যেন আগ্নেয়গিরির ভেতর দাউ দাউ করছে আগুন। চোখে তখন শুধু একটাই ছবি, রুহি। আর মনের ভেতর একটাই কথা ঘুরছে। ও পালাতে পারবে না, কখনো পারবে না। রুহি আর সিমরান বাসে বসে আছে। এখনো প্রায় 2 ঘন্টা লাগবে ওদের বাড়ি পৌঁছাতে। জানলার বাইরে তাকিয়ে আছে রুহি, চোখ স্থির, মনটা অন্য কোথাও হারিয়ে গেছে। সিমরান একটু হেলান দিয়ে বলল, কি রে, এত কি ভাবছিস? রুহি চমকে উঠে বলল, হু, কিছু বললি? সিমরান হেসে বলল, হ্যাঁ, বলছি, এত কি ভাবছিস? রুহি একটুখানি নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, আচ্ছা, আমি কি একটু বেশি করে ফেললাম? তার গলার স্বরে কেমন যেন অপরাধবোধ। আসলে তো আমার হাতে কোনো উপায় ছিল না। উনি তো আমার কোনো কথাই শোনেন না। আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি উনাকে ভালোবাসি না, কিন্তু উনি তো আমার কথায় কানই দেননি। সিমরান ভ্রু কুঁচকে হালকা হাসল। ছাড় তো, দেখবি তুই না থাকলে তোকে না পেয়ে আবার নতুন মেয়েকে ফাঁদে ফেলবে। বড়লোকের ছেলেরাই এমন হয়। আমি তো শুনেছি কৃষ নাকি শিক্ষামন্ত্রীর ছেলে। রুহি অবাক হয়ে তাকালো। কি? সত্যি? তাহলে এই কলেজে পড়ে কেন? মানে, এত বড়লোক হলে বাইরে পড়াশোনা করতে পারতো না? সিমরান হাসল। হাসালি বোন, কৃষ পড়াশোনায় খুব একটা ভালো না। ব্যাক পেতে পেতে এগোচ্ছে। বাইরে পড়তে গেলে তো প্রথমেই বের করে দিত। পড়াশোনা শেষ করতে পারতো না। রুহি একটু বিস্ময়ের সঙ্গে বলল, তুই তো অনেক কিছুই জানিস ওনার ব্যাপারে। সিমরান কাঁধ ঝাঁকিয়ে বলল, ছাড়, এখন রিল্যাক্স কর। অফ কতদিন পর বাড়ি যাচ্ছি, একটু চিল কর। রুহি চুপ করে গেল। জানলার বাইরে তাকিয়ে থাকল। তার মনে হচ্ছিল সে যেন নিজেই কোনো অপরাধে দগ্ধ হচ্ছে। সে কি সত্যিই নিজেকে বাঁচাতে গিয়ে একটু বেশি স্বার্থপর হয়ে গেল? বাইরের রাস্তায় বাসটা দুলে উঠছিল, সূর্যটা ঢলে পড়ছিল পশ্চিমে। সিমরান মোবাইলটা হাতে নিয়ে গান চালালো, অথচ রুহির মন তখনও আটকে আছে একটাই প্রশ্নে। আমি কি ঠিক করলাম? নাকি আমি শুধু নিজের জন্য ওনাকে কষ্ট দিলাম?
তার চোখে জল চলে এল, সে মুখ ফিরিয়ে ফেলল যাতে সিমরান না দেখে ফেলে। চোখের কোণে তখন শুধু একটাই ভয় খেলা করছে, কৃষের সেই লাল চোখ আর রাগে ফেটে পড়া মুখটা। ভেতর থেকে একটা শব্দ উঠল, আমি কি ওর থেকে সত্যি মুক্তি পাব? রুহি দরজার সামনে এসে বেল বাজাল। টিং টং। ভিতর থেকে ছুটে এল তার ছোট ভাই সোহান। দরজা খোলার সঙ্গে সঙ্গেই চাপিয়ে পড়ল দিদির গলায়। আপু, কেমন আছো? রুহি হেসে ওর চুল এলোমেলো করে দিল। এই এই, এত ভালোবাসা দেখানোর দরকার নেই, আমি কিন্তু তোর জন্য কিছু আনিনি। সোহান মুখ ফুলিয়ে বলল, ছি ছি আপু, তুমি আমাকে এমনভাবে নিচে নামালে। রুহি হেসে বলল, এই নাটক বন্ধ কর, সর। আমাকে ঘরে ঢুকতে দিবি না নাকি? জনের হাসি ঠাট্টার মধ্যেই রুহি ঘরে ঢুকল। তারপর সোজা রান্নাঘরের দিকে গেল। আম্মু সেখানে ব্যস্ত, গ্যাসের পাশে দাঁড়িয়ে কিছু ভাবছেন। রুহি পেছনে থেকে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো আম্মু? আম্মু মৃদু হেসে মেয়ের গালে হাত রাখলেন। আমি ভালো আছি মা, তুই বল, তোর শরীর ঠিক আছে তো? রুহি হাসল। হ্যাঁ, আমি একদমই ঠিকঠাক আছি। আম্মু, আচ্ছা, আগে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর পছন্দের সব খাবার বানিয়েছি। রুহি মুচকি হেসে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, তবে আব্বু কোথায়? আম্মু, তোর আব্বু একটু কাজে গেছে, একটু পরেই চলে আসবে। ততক্ষণে তুই ফ্রেশ হয়ে আয়, ও আসলেই আমরা সবাই একসাথে খেয়ে নেব। রুহি শান্ত হাসি দিল। আচ্ছা, ঠিক আছে। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে এল, ভেজা চুলটা তোয়ালে দিয়ে মুছছে। ঘরে ঢুকেই দেখে সোহান তার বিছানায় বসে তা ফোনে গেম খেলছে। রুহি ভ্রু কুঁচকে বলল, আমি তোকে কতবার বলেছি না আমার ফোনে গেম খেলবি না? যা, নিজের ঘরে গিয়ে পড়াশোনা কর। সোহান গেম থেকে চোখ না সরিয়ে বলল, উফ আপু, হোস্টেলে তো পড়াশোনাই করি সারাদিন, এখন একটু গেম খেলতে দাও না। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে চুল মুছতে মুছতে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু মাত্র 10 মিনিট, এর বেশি না। সোহান হাসল, ঠিক আছে আপু। হঠাৎ কিছুক্ষণ পর অবাক গলায় বলে উঠল, আপু, তোমার ফোনে একটা নাম থেকে প্রায় 1000টা মিস কল, তুমি দেখনি কেন দিয়েছে? রুহির হাত থেমে গেল। চুলের পানি ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ছে, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মাথার মধ্যে যেন বজ্রপাত হলো, কৃষ বিবি কলসে। সে দ্রুত এগিয়ে এসে ফোনটা শোভানের হাত থেকে টেনে নিল। ফোন খুলে কললিস্টে গেল। ভয়ানক মানুষ নামটা একটানা ঝলমল করছে, আর পাশে একের পর এক মিসকলের তালিকা, প্রায় 1000। রুহির বুকের ভেতর কেমন চাপা কাঁপুনি উঠল। মনে হচ্ছিল কৃষ যেন ওর দরজার বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে খুব কাছে থেকে। সোহান আবার বলল, শুধু মিসকল না আপু, 100টা SMS ও আছে। সোহান চোখ বড়, কে বলছো? আচ্ছা, এটা কি তোমার বয়ফ্রেন্ড আপু? রুহি হতবাক হয়ে গেল। ফোন খুলে SMS এ গেল, একটার পর একটা একই লেখা, পিক আপ দি ফোন, বাটারফ্লাই। তার মুখ সাদা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে আসছে। সোহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হলো আপু? জিজু কি? রুহি ভয় পেয়ে তার দিকে তাকালো, গলায় কাঁপুনি। তুই একটু বেশি পেকেছিস না? যা, আমার ঘর থেকে বের হয়ে যা এখনই। সোহান হেসে বলল, আচ্ছা, তাহলে আমি এখন আম্মুকে গিয়ে এই খবরটা বলি। রুহি চমকে গিয়ে তাড়াতাড়ি সোহানের হাত ধরে ফেলল। না না, তুই আম্মুকে কিছু বলবি না, প্লিজ সোহান। যা চাইবি আমি দিয়ে দেব, শুধু কাউকে বলবি না। সোহান মুচকি হেসে চোখ টিপে বলল, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা বড় চকলেট বক্স চাই। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, পেয়ে যাবি, এখন যা। সোহান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রুহি ধপ করে বিছানায় বসে পড়ল। তার নিঃশ্বাস ভারী, চোখের পাতা কাঁপছে। ফোনটা শক্ত করে ধরে নিজের মনে বিড়বিড় করে বলল, না, এই সিমটা এখনই বন্ধ রাখতে হবে, কিছুদিনের জন্য একদম বন্ধ। রাত হয়েছে, চারিদিকে নিস্তব্ধতা। রুহি ফোন বন্ধ করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দেয়। রুহির ঘুম ভেঙে যায়, চমকে উঠে বসে চারিদিকে তাকায়। দেখে দরজার সামনে কৃষ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুহির ভিতরটা শুকিয়ে যায়, ভয় পেতে থাকে যদি আব্বু আম্মু উপরে চলে আসে। কৃষ বাঁকা হেসে বলে, বাটারফ্লাই। রুহি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে ভেতর থেকে লক দেয়।
উহি, আপনি এখানে কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? ক্রিস রুহির কোমর শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। হ্যাঁ, পাগল হয়ে গেছি বাটারফ্লাই। তোকে সারাদিন দেখতে না পেয়ে আমি পাগল হয়ে গেছি। রুহি কাপা গলায় বলে। দেখুন, আপনি এখান থেকে যান, কেউ দেখলে খারাপ ব্যাপার হবে, আপনাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। ক্রিস বিরক্ত হয়ে যায়, কিন্তু তার চোখ আটকে যায় রুহির নরম গোলাপি ঠোঁটে। সে নিচু গলায় বলে, রাখো তোর কথা, এখন আমার ভেতরে আগুন জ্বলছে, সেটা নিভিয়ে দে। বলে ক্রিস হঠাৎ রুহির গলায় জোরে কামড়ে দেয়। রুহি ব্যথায় কোকিয়ে ওঠে। আহ! ক্রিস কঠিন গলায় বলে, ভাবিস না, তোকে আমি ছেড়ে দেব। ভুল করেছিস, তার শাস্তি পেতেই হবে। ঠিক তখনই বাইরে থেকে রুহির বাবা দরজায় ধাক্কা দেয়। রুহি মা, তুই ঠিক আছিস তো? একটু আগে কেমন একটা আওয়াজ হচ্ছিল। রুহি ভয়ে আটকে ওঠে, আব্বুর গলা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে ক্রিসের মুখ চেপে ধরে যাতে তার আওয়াজ আব্বু না শুনতে পান। রুহি গলা ঠিক করে বলে, আমি ঠিক আছি আব্বু। ওই একটা বেড়াল জানলা দিয়ে ঢুকে পড়েছিল, ওটাই তাড়াচ্ছিলাম। ক্রিস চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়। মনে মনে ভাবে, বেড়াল? এত সাহস ক্রিস খানকে বেড়াল বলে। আব্বু, আচ্ছা, তাহলে তুই ঘুমা, আমি গেলাম। রুহি, হ্যাঁ আব্বু, ঠিক আছে। রুহির আব্বু চলে যেতেই রুহি একটা গভীর নিঃশ্বাস ফেলে। এতক্ষণ ক্রিসের চোখ যেন রুহির পুরো শরীরেই ঘুরছিল। রুহি স্লিভলেস টপ আর হাঁটু পর্যন্ত স্কার্ট পরে আছে। মেয়েলি দেহটা যেন অদ্ভুতভাবে তাকে টানছে। ক্রিসের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল, সে যেন নিজেরই অজান্তে গভীর ঘুম চলে গেল। ক্রিস এগিয়ে এসে এক হাতের রুহির ঘাট চেপে ধরল। রুহি চমকে উঠে, চোখ বড় বড় করে ক্রিসের দিকে তাকিয়ে রইল। ক্রিসের এক হাত রুহির কোমর ধরে টেনে তাকে পুরো নিজের কাছে আনে। জনের মুখ খুব কাছাকাছি চলে আসে। ক্রিস নরম গলায় বলে, বাটারফ্লাই, আজকে যদি হাফ বাসর করি, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? প্রমিস, শুধু টেস্ট করব, লাগাবো না, প্রমিস বাটারফ্লাই। রুহি কিছু বলতে যাবে, তার আগেই ক্রিস তার সিগারেট জ্বলা ঠোঁট দিয়ে রুহির নরম গোলাপি ঠোঁট আঁকড়ে ধরে। রুহির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কাঁপন নেমে যায়, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ক্রিস তার সব রাগ, ভালোবাসার রুহির ঠোঁটের উপর ঝাড়তে থাকে, কখনো কামড় দেয়, আবার কখনো পুরোপুরি চুষে নিচ্ছে। ক্রিসের হাত রুহির টপের ভেতর পেটের কাছে যায়। ঠান্ডা হাতের স্পর্শে রুহি কেঁপে ওঠে। সে ক্রিসের বুকে কিল খুশি মারে, কিন্তু ক্রিস 1 ইঞ্চি সরে না, সে রুহির ঠোঁট শুষে নিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ক্রিস রুহির ঠোঁট ছেড়ে দিতেই রুহি জোরে জোরে শ্বাস নিতে থাকে। রুহির বুক ওঠানামা করছে, দেখে ক্রিসের মাথায় নেশা চড়ে যায়। সে রুহিকে দেওয়ালে চেপে ধরে। রুহি বাধা দিতে গেলে ক্রিস তার 2 হাত ওপরে তুলে দেওয়ালে চেপে ধরে। ক্রিস রুহির গলায় মুখ ঘষে বলে, আমার খুব ইচ্ছে করছে, বাটারফ্লাই, তোকে খুব করে ছুঁয়ে দিতে। কি করি বলতো? আর তুই তো বললে আমি বেড়াল, বিড়াল হয়ে দুধ না খেলে কি হয়? রুহি তোতলাতে তোতলাতে বলে, প্লিজ, এমন কিছু করবেন না। এটা ভুল, আমাদের বিয়ে হয়নি। রুহির কণ্ঠ কেঁপে উঠল। ক্রিসের মুখে একটা মৃদু হাসি, তবু সেই হাসির আড়ালে যেন আগুন জ্বলছিল। ক্রিস উমু, একটু আদর না করলে আমি নিজেকে শান্ত করতে পারবো না। আমার শরীর গরম হয়ে গেছে। রুহি অবাক হয়ে তার দিকে তাকালো, ঠোঁট কাঁপছে হালকা। রুহি, আমি বরফ নিয়ে আসছি, লাগিয়ে নিন। ক্রিস হাসলো আরো একটু, চোখে দুষ্টু ঝিলিক। তাই, কোথায় লাগাতে হবে জানিস, পারবি তো? রুহির বুক থক করে উঠল। সে নিচের দিকে তাকিয়ে বলল, বলুন, কোথায়? ক্রিস কিছু না বলে চোখ দিয়ে ইশারা করল নিচের দিকে। ইশারাটা এতটাই স্পষ্ট ছিল যে রুহির গালমুখ মুহূর্তেই লাল হয়ে গেল। সে এক পা পিছিয়ে গেল, হাতের আঙুলগুলো একে অপরকে চেপে ধরল, মুখ থেকে এক ফোঁটা শব্দও বেরোল না। তার কানের পাশে যেন হালকা ধোঁয়া উঠছে, লজ্জা আর রাগ মিলেমিশে একাকার। অবশেষে নিচু গলায় বলল, প্লিজ চলে যান আপনি। কেন বুঝছেন না, এত রাতে একটা মেয়ের ঘরে ঢোকা ঠিক না। রুহির কথা শুনে ক্রিসের মাথায় আগের রাগটা আবার ফিরে এল। রুহি যেভাবে না বলে চলে গিয়েছিল, সেই জ্বালা আবার আগুনের মতো জ্বলে উঠল তার ভেতরে। হঠাৎ সে রুহির মুখ চেপে ধরে, এত জোরে ধরে যে রুহির মনে হয় তার দাঁত ভেঙে যাবে। রুহি কিছু বলার আগেই ক্রিস দাঁত চেপে বলে, অনেক সাহস হয়েছে তোর।
আমার কথা অবাধ্য হোস। একবার নয়, বারবার এমন করেছিস। এইবার এমন শাস্তি দেব, যেন দ্বিতীয়বার এমন ভুল করার আগে তুই ভালো করে ভয় কাঁপবি। রুহির চোখে তখন ভয় আর অজানা এক কাঁপুনি। কৃষ ধীরে ধীরে তার হাত ছেড়ে দিয়ে এক চিলতে হাসে, চোখে একটুখানি দুষ্টু ঝিলিক। তারপর নিচু গলায় বলে, আর ইউ রেডি বাটারফ্লাই? কৃষ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চারপাশে তাকায়। ঘরটায় নীরবতা ছড়িয়ে আছে, দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ, জানালা দিয়ে ঠোকা ম্লান আলো, আর বাতাসে মিশে থাকা চাপা উত্তেজনা। রুহি স্থির দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারছে না কৃষের পরের পদক্ষেপ কি হতে পারে। হঠাৎ কৃষ ধীরে ধীরে রুহির আলমারির দিকে হাঁটতে শুরু করে। তার চোখে একরকম অস্থিরতা, যেন কোনো কিছু খুব নির্দিষ্টভাবে খুঁজছে। আলমারির দরজা খুলে দেয় সে, আর একের পর এক জামাকাপড়, ওড়না, সব ছুঁড়ে ফেলতে শুরু করে। প্রতিটি জিনিস পড়ে যাচ্ছে মেঝেতে। রুহি ভয়ে এগিয়ে আসে, কাপা গলায় বলে, আপনি কি করছেন? সব এভাবে ফেলে দিচ্ছেন কেন? কৃষ তার কথা শোনে, কিন্তু উত্তর দেয় না। তার দৃষ্টি তখন আলমারির ভেতর পড়ে থাকা একটা সিল্কের শাড়ির ওপর স্থির হয়। ধীরে ধীরে সেটি হাতে তুলে নেয়, আঙুলের ফাঁকে শাড়ির কোমল কাপড়টা ছুঁয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করে। তারপর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়। সে রুহির দিকে এগিয়ে আসে। রুহি পিছু হাঁটে, কিন্তু কৃষ থামে না। এক নিঃশব্দ টানেই সে শাড়িটা রুহির কোমরে বেঁধে দেয়, খুব শক্তভাবে, কিন্তু তার চোখে একরকম দখলদারিত্বের ঝিলিক। সেই মুহূর্তে রুহির বুকের ভেতর কেঁপে ওঠে, ভয় আর এক অজানা শিহরণ একসাথে মিশে যায়। রুহির চোখে জল এসে যায়, কাপা গলায় বলে, প্লিজ, আমাকে ছেড়ে দিন, আপনি কি করতে চাইছেন? কৃষ তখন মাথা একটু কাত করে রুহির চোখে চোখ রেখে বলে, চিল, বাটারফ্লাই, জাস্ট এ ফান। তারপর ধীরে ধীরে রুহির হাত ধরে আলতো করে টেনে নিয়ে যায় ব্যালকনির দিকে। রুহির নিঃশ্বাস ভারী হয়ে যায়, বাতাস থমকে থাকে। বাইরে অন্ধকার নামছে, দূরের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। রাতের হাওয়াটা তখন নরম, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে। বারান্দার হালকা আলোয় রুহির মুখটা অর্ধেক ছায়ায় ঢাকা, ঠোঁটের কোণে আতঙ্কের রেখা। আর কৃষে চোখে অদ্ভুত এক ঝলক, যেন একসাথে রাগ, ভালোবাসা আর অধিকার সবই মিশে আছে সেখানে। রুহি কিছু বলার আগেই কৃষ হঠাৎ তাকে কোলে তুলে নেয়। রুহি চমকে ওঠে, কি করছেন আপনি? আমি পড়ে যাব, প্লিজ এমন করবেন না। কৃষ ফিসফিসিয়ে বলে, চোখ বন্ধ কর, বাটারফ্লাই, এখন তোকে আমি এখান থেকে ছেড়ে দেব, আর তুই ঠুসকে নিচে পড়ে যাবি। তখন বুঝবি আমার অবাধ্য হওয়ার মজা কাকে বলে। রুহির চোখ বড় হয়ে যায়। সে দুই হাত দিয়ে কৃষের কাঁধ আঁকড়ে ধরে, বুকের ভেতর ধপধপ করছে, যেন হৃদয়টা বুক ফেটে বেরিয়ে আসবে। না, না, প্লিজ, আমি মরে যাব। কৃষের ঠোঁটের কোণে কৌতুক ভরা ঠান্ডা হাসি। আই ডোন্ট টেক কেয়ার। তারপর সে বারান্দার প্রান্তে এসে দাঁড়ায়, নিচে তাকালে দেখা যায় অন্ধকারে আলো ঝিলিক দিচ্ছে, অনেক নিচে মাটি। হাওয়ায় রুহির চুল উড়ে গিয়ে কৃষের মুখে লাগে। মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ। কৃষ ধীরে ধীরে গুনতে শুরু করে, 5, 4, 3, 2, 1। আর তারপরেই সে রুহিকে ছেড়ে দেয়। রুহির গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে। আ আ। চোখ মুখ বন্ধ, শরীর নিস্তেজ হয়ে যায়। মনে হয় এইবার সত্যিই শেষ। কিন্তু কয়েক মুহূর্ত পর কিছু একটা তাকে টেনে ধরে রেখেছে। হাওয়ায় ঝুলে আছে সে, কোমরে বাঁধা সিল্কের শাড়ির একটা দিক কৃষ শক্ত করে ধরে রেখেছে। নিচে নয়, মাঝখানে সে ঝুলছে, কৃষের শক্ত বাহুর উপর নির্ভর করে। রুহির চোখ বড় বড় হয়ে যায়, গলাটা শুকিয়ে আসে। আর ইউ ম্যাড? করগুস নিচ থেকে তাকিয়ে হাসে। ইয়েস, ম্যাড ফর ইউ। তার চোখের সেই দৃষ্টিতে এমন কিছু ছিল, যা রুহির বুক কাঁপিয়ে তোলে। ভয়, লজ্জা, আতঙ্ক, সব একসাথে। আমাকে ওপরে তুলুন প্লিজ, আমার মাথা ঘুরছে। কৃষ তখনও হাসছে। আগে বল, তুই কোনোদিন আমার অবাধ্য হবি না। রুহি প্রায় কেঁদে বলে, না, কোনোদিন না, আমি আপনার অবাধ্য কোনোদিন হব না। গুড। এখন বল, তুই আমাকে ভালোবাসিস। বল, আই লাভ ইউ, কৃষ। রুহির গলা কেঁপে ওঠে, চোখে পানি এসে যায়। এই কার পাল্লায় পড়লাম আল্লাহ। তারপর প্রায় কেঁদে ফেলে বলে, আই লাভ ইউ, কৃষ, আমি আপনাকে অনেক ভালোবাসি।
ক্রিসের চোখের কোণে মৃদু তৃপ্তির ছায়া খেলে যায়। গুড গার্ল। তারপর সে শাড়িটা টেনে তুলতে শুরু করে। রুহি হাঁপাতে হাঁপাতে উঠে আসে। যখন অবশেষে মেঝেতে পা রাখে তখনও শরীর কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। কিন্তু ক্রিস হঠাৎ একটা চড় মারে। চড়টায় রুহি স্তব্ধ হয়ে যায়। ক্রিস, আর কোনোদিন আমার কথার অবাধ্য হবি না, নইলে পরের বার বাঁচতে পারবি না, বুঝেছিস? রুহি চোখে পানি নিয়ে মাথা নাড়ে, ঠোঁট কাঁপছে। তার শরীরের প্রতিটা অঙ্গে ভয় জমে আছে, কিন্তু মনে কোথাও এক টুকরো অজানা টানো। ক্রিস কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ গলা নরম করে ফেলে। কাল আমি তোমার বাড়িতে আসব, বিয়ের কথা বলতে। রেডি থেকো। রুহি চমকে ওঠে। না, মানে? আপনি বললে আব্বু রেগে যাবেন। আগে আমি বলবো, আমাকে কদিন সময় দিন। ক্রিস গভীরভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলে, ফাইন, দিলাম। কিন্তু যা করবার তাড়াতাড়ি করো। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে রুহির কপালে আলতো করে চুমু খায়। যাও, ঘুমাও, আমি আসছি। রুহি নিঃশব্দে মাথা নাড়ে। ক্রিস একবার তাকিয়ে বারান্দা পেরিয়ে নিচে নেমে যায়। রুহি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে জল, মনে ঝড়। বারান্দার বাতাসে এখনো ক্রিসের গন্ধ ভাসছে। ভয়, রাগ, ভালোবাসা, সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা তার বুকের ভেতর গাঁথা হয়ে রইল। সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো রুহির মুখে পড়ছে। বাইরে পাখির ডাক, মানুষের আওয়াজ, চারিদিকে হালকা কোলাহল। রাতে ঠিক মতো ঘুম হয়নি, ভোরের দিকে একটু ঘুম এসেছিল, তাই এখনো উঠতে মন চাইছে না রুহি। সূর্যের আলো মুখে পড়তেই রুহি চোখ কুঁচকে নিল। শরীর ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব। একটু পরেই হঠাৎ মনে পড়ে গেল গত রাতের ঘটনা। ক্রিসের পাগলামি, তার রাগ, আর সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। রুহি বুকের উপর হাত রাখল, গভীর শ্বাস নিল, চোখের কোণে পানি চলে এলো। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ল। সোহান, আপু। এই আপু, তাড়াতাড়ি ওঠো, আব্বু তোমায় ডাকছেন। রুহি, হ্যাঁ, তুই যা, আমি আসছি ফ্রেশ হয়ে। রুহি ধীরে ধীরে বিছানা থেকে উঠল। আয়নার সামনে গিয়ে দেখল নিজের মুখ, চোখ লাল, মুখ ক্লান্ত। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। জলের শব্দে ঘরটা ভরে গেল। বাইরে সূর্যের আলো বেড়ে চলেছে। কিন্তু রুহির মনে এখনো রাতের অন্ধকারটা রয়ে গেছে। রুহি ধীরে ধীরে এগিয়ে এল আব্বু আর আম্মুর ঘরের সামনে। ভেতর থেকে নিচু গলায় কথা বলার শব্দ আসছে। জনের গলাতেই রাগ আর দুঃখ মেশানো টান। রুহির বুক ধুকধুক করছে। কিছু একটা নিশ্চয় হয়েছে। সে আস্তে করে বলল, আসবো, আম্মু। আব্বু। ভেতর থেকে সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল দুজন। কয়েক সেকেন্ড পর আম্মু শান্ত গলায় বললেন, আয় রুহি, ভিতরে আয়, দরজাটা বন্ধ করে আয়। রুহির বুকের ভিতর কেমন জানি কেঁপে উঠল। ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকল। ঘরটা ভারী, যেন বাতাসও থেমে গেছে। আম্মু সোফায় বসে আছেন, চোখে ক্লান্তি আর রাগ মেশানো চাহনি। আব্বু চেয়ারে বসে আছেন, কপালে ভাঁজ, হাতে চায়ের কাপ, কিন্তু তাতে এক ফোঁটা চুমুকও দেননি। রুহি এসে সোফার পাশে বসল। কি হয়েছে আম্মু? দরজা বন্ধ করতে বললে কেন? আব্বুর গলাতে হঠাৎ ভারী হয়ে উঠল। হয়েছে অনেক কিছু, তাই দরজা বন্ধ করতে হয়েছে। কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার সামনে তো আর তোমার কীর্তিকলাপ নিয়ে কথা বলা যায় না। রুহি থমকে গেল। কিছু বুঝে উঠতে পারছে না। কীর্তিকলাপ মানে? আমি কি কিছু ভুল করেছি, আব্বু? আম্মু এবার ধীরে, কিন্তু গলায় রাগ মিশিয়ে বললেন, কাল রাতে তোমার ঘরে যে ছেলে ছিল, সে কে? দিনের সম্পর্ক তোমাদের? রুহির মুখ হঠাৎ সাদা হয়ে গেল। ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেল। আব্বু জেনে গেছে। এই ভাবনাটা মাথায় আসতেই শরীর কেঁপে উঠল। আব্বু, রেগে চুপ করে আছো কেন? পাশের বাড়ির আন্টি আজ সকালে এসে সব বলেছে, তুমি নাকি রাতে তোমার রুমে একটা ছেলেকে ঢুকিয়েছিলে। এখন এই বয়সে এসে এসব শুনতে তোমার জন্য। এই জন্য তোমাকে মানুষ করেছি। রুহির চোখে পানি চলে এলো। সে কাপা গলায় বলল, না আব্বু, ও কেউ না, তোমরা ভুল বুঝছো। কথা শেষ হওয়ার আগেই ড্যাশ। আম্মুর হাত এসে পড়ল রুহির গালে। রুহি একদম স্থির হয়ে গেল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আম্মু কোনোদিন তার গায়ে হাত তোলেননি।
চোখ ভিজে গেল, বুকের ভেতরটা হুহু করে উঠল। আম্মু, চোখ লাল করে, রাতে একটা ছেলে তোমার রুমে ঢুকেছে, আর তুমি বলছো সে কেউ না। আমরা কি এতটাই বোকা? রুহি, আম্মু, দয়া করে বিশ্বাস করো। আমি। আব্বু, কঠোর গলায়, থামো। আর কিছু বলবে না। আমি ঠিক করেছি, 2 দিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে দেব, প্রস্তুত থেকো। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছো, আব্বু? এখনই বিয়ে? আমার পড়াশোনা, আমার স্বপ্ন, সব। আব্বু, যা করার, বিয়ের পর করো। অন্তত লোকের মুখ বন্ধ হবে। এই বাড়িতে তোমাকে আর রাখতে পারবো না। ঘরে নিস্তব্ধতা নেমে এল। শুধু রুহির কান্নার শব্দ টের পাওয়া যাচ্ছিল। আব্বু, বিকেলে লোক আসবে তোমাকে দেখতে। তৈরি থেকো। এখন যাও, তোমার ঘরে যাও। রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে পানি, গাল লাল, পা কাঁপছে। দরজা খুলে বেরিয়ে এল, কিন্তু মনে হচ্ছিল যেন দুনিয়াটা ফাঁকা হয়ে গেছে। বাইরে সূর্যের আলো ঝলমল করছে, চারপাশে আলো। কিন্তু রুহির মনে কেবল অন্ধকার। সে আস্তে আস্তে নিজের ঘরের দিকে হাঁটল। চোখে ভাসছে কৃষের মুখটা, গত রাতের সেই মুখ। একটা ভুল মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত, আর এখন সেই রাতটাই তার জীবনটা বদলে দিচ্ছে। রুহি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে এল। দরজাটা বন্ধ করে দেয়াল ঠেসে বসে পড়ল। বুকের ভিতরটা জ্বলছে, চোখে পানি আসছে, কিন্তু এবার সে কান্না আটকিয়ে রাখল। সে ধীরে ধীরে বিছানার কোণে গিয়ে বসে পড়ল। মাথা নিচু, চোখে পানি জমছে, গলা কাঁপছে। হঠাৎ সব কথাগুলো আবার মনে পড়তে লাগলো। আব্বুর গলা, 2 দিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে দেব, প্রস্তুত থেকো। আম্মুর গলা, রাতে একটা ছেলে তোমার ঘরে ঢুকেছে, আর তুমি বলছো সে কেউ না। আব্বুর সেই কঠিন মুখ, আম্মুর চোখের রাগ, সব যেন আবার তার সামনে ফিরে এল। রুহি 2 হাত দিয়ে কান চেপে ধরল, যেন শব্দগুলো না শুনতে হয়। কিন্তু তবুও মাথার ভিতর গুমগুম করে বাজছে সেই কথাগুলো। চোখের পানি এবার থামানো গেল না। এক এক ফোঁটা করে গাল বেয়ে পড়ছে। বুকটা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। কেন এমন হলো? রুহি ফিসফিস করে বলল নিজের সঙ্গে। আমি তো কিছু ভুল করিনি, কেন কেউ বুঝল না? সে বিছানার উপর মুখ গুজে কাঁদতে লাগলো। বালিশ ভিজে গেল, গলাটা ব্যথা হয়ে গেল কান্নায়। ভেতর থেকে মনে পড়ে গেল আম্মুর সেই থাপ্পড়টা, হঠাৎ করে, ব্যথায় গালটা যেন এখনো জ্বলে। তারপর আব্বুর ঠান্ডা গলা, এই বাড়িতে তোমাকে আর রাখতে পারবো না। রুহি চমকে উঠল, যেন কথাটা আবার কানে বাজছে। তার বুকের ভিতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে চোখ তুলে তাকালো ছাদের দিকে, তারপর আস্তে বলল, আম্মু, আব্বু, আমি কি সত্যি এত খারাপ? জবাব আসল না। রুহি উঠে দাঁড়ালো, টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকালো। মাথা নিচু করে বলল, তোমরা বলছো আমার বিয়ে হবে, কিন্তু আমি তো এখনো নিজের স্বপ্নটাই পূরণ করতে পারিনি। বিকেলটা যেন অদ্ভুত ভারী। বাইরের রোদের তাপ কমে এসেছে, কিন্তু ঘরের ভেতরে যেন একটা অস্বস্তি ঘুরছে। রুহি সারাদিন কিছু খায়নি। সকাল থেকে কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে, এখনো লালচে। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। ঠিক তখন আম্মু ঘরে ঢুকলেন। হাতে গোলাপি রঙের শাড়ি, সঙ্গে একটু গয়না। চোখের রাগ নেই, কিন্তু মুখটা একেবারে কঠিন। আম্মু, শান্ত অথচ দৃঢ় গলায়, উঠো রুহি, ওনা চলে আসবে তোকে দেখতে। তাড়াতাড়ি তৈরি হো। রুহি তাকিয়ে রইল, মুখে কোনো কথা নেই। গলা শুকিয়ে গেছে, বুকের ভেতরটা কেমন করে উঠছে। রুহি, ধীরে, আম্মু, আমি কি পড়তে পারবো? আমি এখনই বিয়ে করতে চাই না। আম্মু, চুপ কর। এখন এসব বলার সময় না। লোকজন আসবে, তোকে ভালোভাবে সাজতেন হবে। যা ফ্রেশ হয়ে আয়। আম্মু শাড়িটা রুহির দিকে বাড়িয়ে দিলেন। রুহি চুপচাপ সেটা হাতে নিল, কিন্তু চোখে পানি জমে উঠল। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, আম্মু, আমার মনটা চাইছে না। আম্মু, কঠিন গলায়, সব মেয়ের মনই চায় না, কিন্তু জীবন তো থেমে থাকে না। তুই যা করেছিস, তারপর এখন শুধু চুপ করে থাক। লোকের সামনে লজ্জা দিস না। এই কথা শুনেই রুহির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মুখ নিচু করে ফ্রেশ হয়ে আসে। আম্মু এগিয়ে এসে নিজের হাতে শাড়ি পরিয়ে রুহির চুল আঁচড়ে দিলেন, মুখে পাউডার মেখে দিলেন, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিলেন। রুহি আয়নার সামনে বসে আছে, কিন্তু নিজের মুখটা যেন চেনা লাগছে না।
চোখে কান্নার পানি শুকিয়ে গেছে, তবুও ভিতরে ভিতরে কাঁপছে সে। আম্মু, নরম হয়ে। রুহি, চুপ করে থাকিস মা, সব ঠিক হয়ে যাবে একদিন। রুহি কোনো উত্তর দিল না। তার মুখের কোণে হালকা কাঁপুনি, চোখে হারিয়ে যাওয়া একরাশ বেদনা। সে শুধু ভাবছে, সব ঠিক হবে, নাকি আমি আজকেই হারিয়ে যাচ্ছি নিজের ভিতর। বাইরে তখন কলিং বেলের শব্দ শোনা গেল। আব্বুর গলা ভেসে এলো। ওনারা এসেছে। রুহির বুকের ভেতর ধপ করে উঠল। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আম্মু দরজার দিকে তাকিয়ে বললেন, চলো, নিচে চলো। রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাড়ির আঁচল ঠিক করলো, তারপর গভীর শ্বাস নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল, চোখের ভেতর কান্না, মুখে জোর করে হাসি। ঘরের বাইরে অনেক আওয়াজ। হাসির শব্দ, চায়ের কাপের টুংটাং, আর মাঝে মাঝে আব্বুর গলার আওয়াজ ভেসে আসছে। রুহি ধীরে ধীরে বারান্দার দিকে হাঁটছে, পায়ের শব্দ যেন খুব আস্তে। তার হাতে কাঁপন, বুকের ভেতর জোরে ধুকপুক করছে। বাইরে সোফায় পাত্রপক্ষ বসে আছে। পাত্র, সাদা শার্ট পরা, শান্ত চেহারার একজন ছেলে, নাম রাফি। পাশে তার মা বাবা, সবার মুখে হালকা হাসি। আম্মু বললেন, রুহি মা, এদিকে এসো। রুহি মাথা নিচু করে এসে ওদের পাশের সোফায় বসে পড়ল। চোখ তোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। আম্মু চা এগিয়ে দিচ্ছিলেন সবাইকে। রাফি নরম গলায় বলল, আপনি পড়াশোনা করছেন এখনো? রুহি একটু মাথা তুলল, চোখের কোণে দাগ স্পষ্ট, কান্নার দাগ। সে হালকা গলায় বলল, হ্যাঁ। তার গলা আটকে গেল। পরে আর কিছু বলতে পারল না। রাফি একটু চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, ভালো, মেয়েরা এখন অনেক দূর পড়তে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চান নিশ্চয়। এই কথাটা শুনেই রুহির বুকটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ল আব্বুর কথা, বিয়ের পর যা করবি কর, কিন্তু এখন তোর আর পড়াশোনা নয়। রুহির চোখ ভিজে গেল, তবুও জোর করে হাসার চেষ্টা করল। বলল, হ্যাঁ, চেষ্টা করব। আম্মু পাশে থেকে তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে নিলেন। রুহি খুব শান্ত মেয়ে, সংসার করতে জানে, রান্নাও শেখে। রাফির মা মিষ্টি মুখে বললেন, মেয়েটা তো বেশ ভদ্র, শান্তও বটে। আমার ভালোই লেগেছে। রাফির বাবা হেসে বললেন, তাহলে একটু কথা বলুক ওরা। রাফি, বৌমার সঙ্গে একটু আলাদা কে কথা বলে নাও। ভবিষ্যতে তো দুজনকে একসাথে সংসার করতে হবে। রাফি একটু লজ্জা পেল। চায়ের কাপটা নামিয়ে হালকা হাসল। ঠিক আছে। রুহি তখন পাশের ঘরে বসে আছে, মাথা নিচু করে। তার মুখে এক ধরনের অস্বস্তি, জানেন না এখন কি হবে। জনি চুপচাপ বসে আছে। মাঝখানে চায়ের কাপ, কিন্তু কেউ কিছু বলছে না। নিস্তব্ধতা এমন, যেন শ্বাস নিলেও শব্দ হবে। রাফি আস্তে বলল, আপনি, মানে তুমি, কেমন আছো? রুহি একটু মাথা নাড়ল। ভালো। আবার চুপচাপ। কিছুক্ষণ পর রাফি ধীরে বলল, আমি জানি হঠাৎ এসব ঘটছে। হয়তো তুমি এখনো প্রস্তুত না, কিন্তু আমি চাই না তোমার ওপর কোনো জোর হোক। রুহি অবাক হয়ে তাকালো তার দিকে। চোখে মৃদু বিস্ময়, আবার ভেতরে কোথাও একটুখানি শান্তি। তার গলা একটু কেঁপে গেল। আমি বুঝি না এসব কথা, কিন্তু আমার জীবন হঠাৎ অনেক বদলে যাচ্ছে। রাফি মাথা নিচু করে হাসল। হ্যাঁ, জীবন অনেক সময় নিজের মতো করে পথ বদলে দেয়। তবে একটা কথা বলি, আমি চাই তুমি স্বচ্ছন্দে থাকো। আমি সময় দিতে পারি। রুহি কিছু বলল না। শুধু চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন খুঁজে বের করতে চাইছে এই মানুষটার সত্যি নাকি শুধু ভদ্রতার মুখোশ। রাফি আর রুহি এখনো ছোট ঘরটার মধ্যে বসে। বাইরে সন্ধ্যার আলো আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, জানালা দিয়ে ঢুকছে না হালকা বাতাস। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা, কেউ কিছু বলছে না। রাফি একটু হেসে বলল, তুমি চাইলে আমি এবার যাব। তোমার নিশ্চয় বিশ্রাম দরকার। রুহি ছোট করে বলল, ঠিক আছে। ওদের দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। রুহির চোখে ছিল ভয়, লজ্জা আর একটা অজানা অস্বস্তি। রাফি শুধু বোঝার চেষ্টা করছিল, এই মেয়েটার মনে আসলে কি চলছে। ঠিক তখনই ধাক্কা। ঘরের দরজা হঠাৎ জোরে খুলে গেল। রুহি চমকে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ থেকে বেরিয়ে এলো একটুখানি চিৎকার। ক্রিস। রাফি উঠে দাঁড়ালো, অবাক হয়ে তাকালো সামনে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ক্রিস, চোখে লালচে দৃষ্টি, মুখের রাগে শক্ত ভাব।
তার নিঃশ্বাস ভারী, যেন অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রাখছিল। রুহি এক পা পিছিয়ে গেল, বুকের উপর হাত চেপে ধরল। আপনি এখানে কেন এলেন? কৃষ নিচু গলায় বলল। আমার বউ দরজা বন্ধকে পুরুষের সাথে কি করছে সেটা জানতে হবে না। রাফি এগিয়ে এল এক পা, শান্তভাবে বলল। দেখুন, আপনি কে? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এমনভাবে ঢুকতে পারেন না। আগে আপনার বউ। কৃষ তার দিকে তাকিয়ে রইল, চোখে একরাশ তীব্র আগুন। তারপর ধীরে ধীরে বলল, আমি কে সেটা রুহি জানে। রুহির মুখ শুকিয়ে গেল, তার গলাটা আটকে গেল, কথা বেরোচ্ছে না। রাফি বুঝতে পারছে কিছু একটা গভীর ব্যাপার আছে এখানে। সে শান্ত গলায় বলল, রুহি, তুমি চেনো এই মানুষটাকে? রুহি কিছু বলল না। তার চোখে জল চলে এল, গলা কাঁপছে, কিন্তু শব্দ বেরোল না। কৃষ তার দিকে এক পা এগিয়ে এল। তো পাখনা গজিয়েছে না? আজকে যদি তো পাখনা না কেটেছি, তো আমি কৃষ খান নয়। রুহি পেছনে সরে গেল, চোখ নামিয়ে ফেলল। রাফি তখন দুজনের মাঝখানে এসে দাঁড়ালো, দৃঢ়ভাবে। আপনি এখনই বাইরে যান, এভাবে কথা বলা যায় না। ঘরে বাতাস ভারী হয়ে গেল। রুহির গাল বেয়ে একটা জল গড়িয়ে পড়ল। সে আস্তে বলল, আপনি চলে যান কৃষ, দয়া করে। ঘরের ভেতর হঠাৎ স্বর বয়ে যায়। রুহির কথা শুনে কৃষের মাথায় আগুন জ্বলে ওঠে। সে হঠাৎ ছুটে গিয়ে রুহির গলা চেপে ধরে। রুহি, কষ্টে, আহ, ছেড়ে দিন। কৃষ এত জোরে ধরে যে রুহির চোখ উল্টে যায়, কথা বের হয় না। রাফি দৌড়ে এসে রুহিকে ছাড়াতে চায়। রফি, ছাড়ুন ওকে। কৃষ রুহিকে ছেড়ে দিয়ে আফিকে এক ঘুষি মারে যে সে উল্টে সোফায় পড়ে যায়। বাড়ির সবাই দৌড়ে আসে, আফির বাবা মা, রুহির আব্বু আম্মু। আফির বাবা, কি হচ্ছে এখানে? ছেলেটাকে মারছো কেন? আর এসব কি বলছো? কে তুমি? কৃষ গর্জে উঠে আফিকে আবার ধরে টানে। কৃষ, ও সাহস কি কে হয় আমার বউকে নিয়ে স্বপ্ন দেখার? ওকে আমি শেষ করে দেব। রফির আম্মু চিৎকার করে, আমার ছেলেকে ছেড়ে দাও। পাগল নাকি তুমি? কে তোমার বউ? উহি আব্বু তোমার বউকে। কৃষ লাথি মেরে আফিকে দূরে ফেলে দেয়, তারপর রুহির হাত ধরে টেনে সামনে আনে। কৃষ উত্তেজিত গলায়, শুনে রাখুন, আপনার মেয়েই আমার বউ। হ্যাঁ, আমি বিয়ে করেছি ওকে। সবাই হতবাক হয়ে যায়। রুহির আব্বু আম্মু স্তব্ধ। রাফির বাবা রেগে, কি বলছে ও? আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। রুহির আম্মু, এই ছেলেটা মিথ্যে বলছে, এমন কিছু হয়নি। রুহি কাঁদতে কাঁদতে, আপনি কেন এমন বলছেন কৃষ? কথা শেষ হবার আগেই কৃষ চড় মারে। একটা প্রচণ্ড শব্দ, আর রুহি কৃষের বুকে ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায়। সবাই চমকে ওঠে। রাফির বাবা, ওকে হাসপাতালে নিতে হবে এখনই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা চলবে না। তারা চলে যায় রাফিকে নিয়ে। রুহির আব্বু চিৎকার করে ওঠে। রুহির আব্বু, এখনই চলে যাও, না হলে আমি পুলিশ ডাকব। কৃষ হেসে ওঠে। ডাকুন, পুলিশ ডাকুন। আমি ভয় পাই না। আমার কাছে বিয়ের কাগজ আছে। আর যদি কেউ আমায় থামায়, তাহলে? রুহির আম্মু রেগে, তাহলে কি করবে? কৃষ পকেট থেকে পিস্তল বের করে রুহির আব্বুর মাথায় ধরে। কৃষ ঠান্ডা গলায়, তাহলে দুজনকেও শেষ করে দেব। আর আপনার ছেলে, ও তো আমার কাছেই আছে, ওকেও ওপরে পাঠিয়ে দেব। আম্মু আমার ছেলে সোহান, ওকে কি করেছো তুমি? কৃষ বাঁকা হেসে বলে, ও আমার বন্ধুদের কাছে আছে, আমাকে যেতে দিলে ও বাড়ি ফিরে আসবে। আব্বু আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে তার প্রমাণ কি? কৃষ, আপনার ফোনটা দেখুন, সব ডকুমেন্ট পাঠিয়েছি। আব্বু দ্রুত ফোন খুলে দেখে, সত্যি, রেজিস্ট্রি পেপারে রুহির সই আছে। আম্মু, এগুলো মিথ্যে, আমার রুহি কখনো এমন কাজ করবে না। আব্বু, বাস, আর কোনো কথা নেই, এই মেয়েকে আমার চোখের সামনে নিয়ে বাড়ি থেকে চলে যাও। আর কোনো দিন এই বাড়িতে আসবে না। আমি ওর মুখ দেখতে চাই না। আর আমার ছেলেকে লাগবে এখনই। কৃষ, গুড, এই না হলে আমার শ্বশুর মহাশয়। আম্মু, কি বলছেন? আপনি কি আমার মেয়েকে হাতে ছেড়ে দেবেন? আব্বু, তোমার মেয়ে ছোট নয়, নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আর আমি কি বলবো? কৃষ রুহিকে কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যায়। রুহি আম্মু যেতে গেলে তাকে আটকে নেয় ওহি আব্বু। চলবে।